বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুস সালেহী। যাচ্ছি তার কাছে। সালেহী, আপনার রিপোর্টটাই দেখছিলাম। সেক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025 কি নতুন যুক্ত হলো একটু যদি সংক্ষেপে বলেন। আজকে প্রধান উপদেষ্টার যে তেজগাঁও যে কার্যালয় রয়েছে, তিনি সেখানে আজকে সকল উপদেষ্টাদের সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের বেশ কিছু আইনের ধারা সেটা হচ্ছে পরিবর্তন করা হয়েছে। সে সিদ্ধান্ত জানিয়ে আইন উপদেষ্টা বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আমার প্রতিবেদনে আপনি দেখছিলেন যে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি আসলে জানিয়েছেন। তার সংবাদ সম্মেলনে বেশ কয়েকটি বিষয় আসলে উঠে এসেছে। আমরা একটু দেখতে চাই যে তার সংবাদ সম্মেলনে আসলে কি বিষয়গুলো রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ 2025, পলাতক কেউ ভোটে অংশ নিতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত হবে। ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। ভোট গণনায় থাকতে পারবে গণমাধ্যম কর্মীরাও। পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসির। আপনি দেখছিলেন যে এখানে বেশ কিছু কিন্তু এখানে বিষয় রয়েছে। এর মাঝামাঝি তবে সেক্ষেত্রে আজকে আইন উপদেষ্টা জোর দিয়ে বলছিলেন যে ভোট গণনায় গণমাধ্যম কর্মীরা থাকতে পারবেন। এর আগেও কি থাকতে পারতো না? এর আগে ভোট কেন্দ্রে আসলে ঢোকার অনুমতি ছিল, কিন্তু যেটা বুথ যেখানে আসলে গণমাধ্যম কর্মী যেখানে মানুষ ভোট প্রয়োগ করেন সেখানে থাকতে পারতেন। এবং গণনার সময় আসলে ভোট যেই জায়গাটিতে গণনা হয় ওখান থেকে সংবাদকর্মীরা সরাসরি তাদের ক্যামেরা দিয়ে ফুটেজ সংগ্রহ করা অথবা তাদের যে প্রফেশনাল যে কাজ সেই কাজটি করার আসলে ভোট যেখানে গণনা হয় সেখানে ছিল না। এর মধ্যে কিন্তু আমি যে বিষয়টি একটু আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে এবার আসছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে আপনি যদি জোট করেনও কিন্তু আপনাকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। ধরেন উদাহরণস্বরূপ যদি বলি, জামাত এবং বিএনপি যদি একসঙ্গে ভোট করে তাহলে পরে ধানের শীষ অথবা দাড়িপাল্লা এই নিয়ে সবাই ভোট করতে পারবে না। আপনি জোটের প্রার্থী হলেও আপনার নিজ দলের প্রার্থী কিন্তু আসলে হতে হবে। এর মধ্যে হচ্ছে যে আরও বেশ কিছু বিষয় এখানে রয়েছে। আর সেক্ষেত্রে সালেহী, ওই যে শেষে আপনি বলছিলেন যে পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে। আগে যেটি ছিল আরপিওতে সেটি হচ্ছে যে ইসি যেই কেন্দ্রে পুরো একটি আসন, উদাহরণস্বরূপ বলতে পারি ধরেন ওই কেন্দ্রে 100টি ওই আসনে 100টি কেন্দ্র রয়েছে, যেইখানে ঝামেলা হবে বা ভোট বাতিলের মতো অবস্থা তৈরি হবে শুধুমাত্র ইলেকশন কমিশনের ক্ষমতা ছিল সেই কেন্দ্রের ভোট বাতিল করা। এবার সেই সার্বিক পরিস্থিতিতে যদি মনে করে ইলেকশন কমিশন যে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। একটা কেন্দ্রের সমস্যা হলে পুরো আসনে যতগুলো কেন্দ্র আছে সেগুলো বাতিল। তিনি যদি মনে করেন যে পুরো আসনের ভোট বাতিল করার দরকার তাহলে তিনি সেটা পারবেন। আগে শুধুমাত্র কেন্দ্র ভিত্তিক বা একটি কেন্দ্রে তার সেই ক্ষমতা ছিল। এই ছাড়া আজকে রাজনৈতিকভাবে আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিছু ঘটেছে। আপনি জানেন যে বিএনপির মহাসচিব একটি রাজধানীতে একটি প্রোগ্রামে তিনি বলেছেন যে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে কয়েকটি দল। আবার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুলাই সনদের যে আইনি যে ভিত্তি সেটি আসলে দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের দিনই তিনি দাবি জানিয়েছেন গণভোটের। আবার হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরেকজন ডক্টর আব্দুল মঈন তিনি আসলে গিয়েছিলেন ইলেকশন কমিশনে এবং তিনি সেখানে গিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন বিতর্কিত কর্মকর্তাদের যাতে কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে রাখা না হয় এবং তিনি ভোটের পরিবেশ নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। রাবি আজ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নিউ ইয়র্কে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই এবং তিনি গণভোট যেটির কথা বিএনপি দাবি করেছে জাতীয় নির্বাচনের দিন, জামাত সেই গণভোটটি চায় নির্বাচনের আগেই। রাজধানীতে আজকে জুলাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল এনসিপি তারও একটি প্রোগ্রাম করেছে এবং সেখানে তারা অভিযোগ করেছে যে বড় বড় রাজনৈতিক দলগুলোর চাপে আইনি ভিত্তি ছাড়াই সরকার জুলাই সনদ ঘোষণা করে স্বাক্ষর করেছে। অনেকেই সরকার এটা আয়োজন করেছে এবং কোনো প্রকার চাপে আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি, তারা সাফ জানিয়ে দিয়েছে এবং তারা বলেছে দ্রুত এটির ব্যবস্থা করতে। সেক্ষেত্রে যদি আমরা বিএনপির আজকের কর্মসূচিতে নেতাদের বক্তব্য নিয়ে আলোচনায় আসি, তাহলে আমরা বিএনপি যে আজকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে যে দেখা করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তিনি সেখানে বেশ কিছু পরামর্শ দিয়ে আসছেন, তার পরামর্শগুলো একটু আমরা দেখতে চাই। তিনি আসলে বলছেন যে বিতর্কিতদের ভোটের দায়িত্বে নয়, আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা, সাহসী হতে হবে নির্বাচন কমিশনকে, জাতীয় নির্বাচনের দিন গণভোট, ভোট পেছনের ষড়যন্ত্রে কিছু দল। এখান থেকে রাব্বি আসলে আমি দুটো বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যে বিতর্কিতদের ভোটের দায়িত্বে নয় মানে মঈন খান যিনি যেই পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনকে, এই মানে আজকেই কিন্তু শুধু তিনি নির্বাচন কমিশনকে দিয়ে এসছেন ব্যাপারটা এমন নয়। গত কদিন আগেও কিন্তু দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করা হয়েছে, বিএনপি একটি প্রতিনিধি দল দেখা করেছেন এবং তারা কিন্তু বলেছেন যে
মানে বিতর্কিতদেরকে যাতে কোনোভাবেই নির্বাচনী দায়িত্ব দেওয়া না হয়, এবং তারা বলেছেন যে দলীয় লোককে দেওয়া যাবে না। বিশেষ করে নির্বাচন, আপনি জানেন যে পুরো প্রশাসন যন্ত্রের কাজ, এখানে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে থানার ওসি, এসপি এবং বিভিন্ন পদের লোকজন সেখানে থাকেন। আজকে মঈন খান যে কথাটি বলেছেন, এই কথাটি আসলে প্রধান উপদেষ্টাকেও জানানো হয়েছে। ভোট পেছানোর ষড়যন্ত্রে কিছু দল, এটা কাদের ইঙ্গিত করলেন বিএনপি? এইটা তো একেবারেই আজকে তো ইঙ্গিত করেছেন মহাসচিব। এর আগে কিন্তু বিএনপির মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির এবং বিভিন্ন স্তরের নেতারা সরাসরি জামায়াত ইসলামকে কিন্তু অভিযোগ করেছেন যে তারা ভোট পিছানোর ষড়যন্ত্র করছেন। আমি সেই ব্যাপারটা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে জামায়াতের পিআর নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনটিকে বিএনপি বরাবরই বলে আসছে যে ভোট বানচালের ষড়যন্ত্র, কখনো বলেছেন ভোট পেছানোর ষড়যন্ত্র। আজকে মহাসচিব ইঙ্গিত দিয়ে বললেও আসলে এর আগের যদি বক্তব্য আমরা দেখি, বিএনপির স্পষ্ট বক্তব্য। জামাত নিয়ে যেহেতু আপনি টানলেন, নিউ ইয়র্কে যে আমির বক্তব্য দিলেন, সেক্ষেত্রেও তিনি কিন্তু গণভোট আগেই দাবি করেছেন, এবং নিঃশর্ত ক্ষমার ইস্যুটা নিয়েও যদি কথা বলেন। নিঃশর্ত ক্ষমার ইস্যু আসলে জামায়াতের আমির আজকে বলেছেন। এর আগে কিন্তু তিনি এবার টেনেছেন যে এর আগেও আসলে তারা দলের অনেক সিনিয়র নেতারা এই বিষয়টি বলেছেন। তারপরেও তিনি নিউ ইয়র্কে সফরে আছেন। তিনি আসলে কি বলেছেন সেটা হচ্ছে আমরা একটু দেখে নিতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তিনি বলছেন, শঙ্কা নেই, নির্বাচনের আগেই গণভোট, দলের অতীত ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা, নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা, ভারতের সঙ্গে সমতার সম্পর্ক। এই জায়গাটিতে আসলে আমরা যদি একটু বলতে চাই যে বিএনপির সাথে আজকের যেটি, যে আপনি শুনছিলেন যে সালাউদ্দিন আহমেদ বলছেন যে জাতীয় নির্বাচনের দিনই হতে পারে গণভোট, জামায়াত কিন্তু বলছে যে সেটি আগে দিতে হবে। এবং এইটি জামাতের আজকে আমিরের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আজকেই জামাত প্রথমবার এটি দাবি করছে তা না, জামাত এটি আরও আগে থেকে দাবি করছে। এবং তারা কিন্তু আপনি জানেন গত কদিন আগে, দুদিন আগে তারা এই পিআরের দাবিতে তারা কিন্তু সমাবেশ করেছে ঢাকার বায়তুল মোকাররমে, এবং তারা ওখান থেকে বলেছে নভেম্বরে গণভোটে না আয়োজন করা গেলে নভেম্বরে তারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে দেবেন না। জামায়াতের পক্ষ থেকে কিন্তু এমন হুমকিও দেওয়া হয়েছে। আর যেটি আমি বলতে চাই, সে ভারতের সঙ্গে সমতার সম্পর্ক। জামাত তো এটা আসলে আপনি দেখবেন যে গত কয়েকদিনে জামায়াতের আমিরের সঙ্গে বিভিন্ন দেশের, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের যে রাষ্ট্রদূতেরা সবাই কিন্তু তার যে ব্যক্তিগত কার্যালয় রয়েছে সেখানে সবাই সাক্ষাৎ করছে। সেখানে কিন্তু তবে সেক্ষেত্রে যদি জাতীয় নাগরিক পার্টির বক্তব্যে আসে, তারাও কিন্তু আজকে কথা বলেছেন, জুলাই সনদ নিয়েও কথা বলেছেন। জুলাই সনদ নিয়ে তো জামায়াতের যে অবস্থান ছিল, সিগনেচার, তারা কিন্তু এনসিপি আগেই বলেছে যে জামায়াতের এই প্রক্রিয়াটা হচ্ছে রাজনৈতিক প্রতারণা, এবং জামায়াত হঠাৎ করে এই যে পিআরের যে দাবি সেটিকে রাজপথে নিয়ে আসার কারণে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে, এবং জামাত সেখানে গিয়ে আসলে রাজনৈতিক নাশকতা চালিয়েছেন। এনসিপির দিনই যে আহ্বায়ক নাহিদ ইসলাম সেটি বলেছেন। আজকে নেতারা বলেছেন যে সনদ বাস্তবায়নের রূপরেখা পেলেই তারা স্বাক্ষর করবেন। আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ নেই, বাপ ছেলের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত, সংস্কারে বাধা রাজনৈতিক দলগুলো, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। এগুলো হচ্ছে এনসিপির সবই পুরনো বক্তব্য। এনসিপি আসলে নতুন কোনো বক্তব্য এখানে দেয়নি, বা আজকে আমরা নতুন কোনো বক্তব্য এখানে পাইনি। তবে তারা যেটি বলছে যে একই দাবি আসলে, যে বাস্তবায়নের রূপরেখা পেলেই তারা স্বাক্ষর করবে। ছোট্ট করে একটু যদি বলতে চাই যে বাপ ছেলের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত, সেটির ব্যাপারটা হচ্ছে যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি খুলনার একটা প্রোগ্রামে গিয়ে এনসিপির উদ্দেশ্যে বলেছেন যে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না। মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্যকেই আসলে আজকে এনসিপি নেতারা ইঙ্গিত করেছে। রাব্বি, অসংখ্য ধন্যবাদ সালেহী আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। আমরা কথা বলছিলাম আরপিওর সংশোধন, নির্বাচনী ব্যবস্থায় গণভোট আগে না পরে, বিএনপি, জামাত, এনসিপির নানা নেতার বক্তব্য নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন সহকর্মী।